জয়েন করে দেখলাম শুরু হয়ে গেছে মানে প্রোগ্রামটা। একটু প্রথমে যদি কিছু আলোচনা হয়ে থাকে যদি একটু রিপিট করে দেন সুবিধা হয়। কোনো আলোচনা হয়নি, এই মাত্রই শুরু হলো। রেকর্ডিং এর লেট হচ্ছিল বলে আমাকে একটু ওয়েট করতে বলা হয়েছিল। ঠিক আছে ইটস ওকে ইটস ওকে। ওকে, তো বিদ্যাস্তুর অন্যান্য ওয়েবিনার আমি অন্যান্য ওয়ার্কশপ আমি শুরু করি এই যে এই করলে চাকরি পাওয়া যাবে, ওই করলে চাকরি পাওয়া যাবে ইত্যাদি বলে। আজকেরটা আমি শুরু করব হচ্ছে চাকরি আছে, হাতের সামনে চাকরি আছে, সেটা কে কাজ শিখে গ্র্যাব করতে পারে। আমি তো আজকে যে টপিক নিয়ে কথা বলা সেটা তো ডেফিনেটলি তো বলবই। তার আগে যে কথাটা বলছিলাম যে আমরা বলি না যে পশ্চিমবঙ্গের চাকরি নেই, পশ্চিমবঙ্গের চাকরি নেই। বিদ্যাস্তু সরকারি চাকরি নিয়ে ডিল করে না, তো আমি সেটা নিয়ে মন্তব্য করতে পারবো না, কারণ সেই সেক্টরটা আমি জানি না। তবে আমার ব্যক্তিগত অবজারভেশনে যেটুকু মনে হয়েছে যে সত্যি পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরিবেশ যে খারাপ সেটা অস্বীকার করার। অরিজিৎ মানে হ্যান্ড রেজ করেছো, কিছু বলার আছে? মানে আগে যে প্রশ্নটা করেছিলাম ওটা ইয়ারে করা হয়। হ্যাঁ, প্রশ্ন হয়ে গেলে মানে প্লিজ হাতটা নামিয়ে নিও, না হলে খুব ডিস্ট্রাকশন হয়। তো কি বলছিলাম? তো বেসরকারি চাকরির ক্ষেত্রে অরিজিৎ তোমার মানে হ্যান্ডটা এখনো রেজ করা আছে, প্লিজ একটু নামিয়ে নাও, না হলে আমার ডিস্ট্রাকশন হচ্ছে। ওটা মানে নামাতে এখান থেকে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য মানে বুঝতে পারছি না কিভাবে করব আর কি। ওকে, তো বেসরকারি চাকরির ক্ষেত্রে বিশেষত বিদ্যাস্তুর যে ধরনের কোর্সগুলো করায় সেই কোর্সগুলো করলে যে চাকরির অভাব নেই সেটা আমি আজকের জায়গাটা সেইখান থেকে শুরু করব। কিরকম? আমি আমাদের যে কন্টেন্ট রাইটিং এর যে ব্যাচটা, সেই ব্যাচে আমি একটা পোস্টার শেয়ার করে দিচ্ছি। এবং শুধুমাত্র এটা কলকাতায় না, যারা পোস্টারটা দেখবে তারা দেখবে যে প্রায় পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই প্রায় লোক নেওয়া হচ্ছে। তো এইটা হচ্ছে আমার প্রথম কথা, যে মার্কেট আছে, মার্কেট নেই এরকম না, মার্কেট আছে। কিন্তু যেটা মুশকিল, আমি আজকে একটু কথা দিয়ে শুরু করি, যে লোকে মনে করে যে আমি তো লিখতে পারি, আমার এই পত্রিকায় লেখা বেরিয়েছে, ওই পত্রিকায় লেখা বেরিয়েছে, ফেসবুকে আমার একটা লেখা লিখলে 100টা লাইক পড়ে। ডাজ ইট এনাফ? মানে ইজ ইট এনাফ? নট অ্যাট অল। লিখতে জানা আর সেটা লিখে উপার্জন করতে পারার জানার মধ্যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। আমি একটু আমার নিজের কথা দিয়ে শুরু করি, কারণ আমি এরকম কোনো উদাহরণ দেওয়ায় বিশ্বাসী নই, আমি নিজে ফেস করিনি বা নিজে দেখিনি। আমার 7 বছর বয়সে সন্দেশে লেখা ছাপা হয়, তখন সন্দেশের সম্পাদক ছিলেন সত্যজিৎ রায়। তো তারপরে বিভিন্ন এই পত্রিকা সেই পত্রিকা হেনা তেনাতে প্রচুর জায়গায় আমার লেখা ছাপা হয়। কিন্তু আমি যখন সাংবাদিকতার পেশায় আমি ঢুকি, আমাকে কানে ধরে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তুমি কিছু জানো না। এই রিয়েলিটি চেকটার খুব দরকার, এই রিয়েলিটি চেকটার ভীষণ দরকার। আমাদের ফার্স্ট ওয়ার্কশপ যারা অ্যাটেন্ড করেছিলে তাদের সামনে আমি একটা চ্যালেঞ্জ রেখেছিলাম, যে আমি একটা ছোট্ট বাংলা প্যারাগ্রাফ দেব, এই প্যারাগ্রাফটা যদি যে কটা ভুল আছে সব কটা ভুল যদি কেউ বার করতে পারে, বিদ্যাস্তুর তরফ থেকে তার পুরো কোর্স ফি মানে কোর্স ফিটা ফ্রি করে দেওয়া হবে, মকুব করে দেওয়া হবে, তার থেকে 1 পয়সা নেওয়া হবে না। এটা বিদ্যাস্তুর কন্টেন্ট রাইটিং ব্যাচ 6, 6টা ব্যাচ হয়ে গেল, একজনও কেউ পুরো প্যারাগ্রাফটাকে শুদ্ধ করে বলতে পারলো না। দ্যাট মিনস যে আমরা প্রায় কেউই যারা প্রফেশনালি কাজ শিখে আসিনি, প্রফেশনালি কাজ করে আসিনি, তারা আমরা মানে শুদ্ধ বাংলাটুকু লিখতে পারি না। তাহলে আমরা কি করে এক্সপেক্ট করবো যে আমরা
চাকরি পাচ্ছি, মানে বেসিক শর্ত হচ্ছে শুদ্ধটা লিখতে জানা, তারপরে শর্তটা হচ্ছে ভালো লিখতে জানা, তারপরে শর্তটা হচ্ছে যে অন্য আরো 5 জনের ভালো লিখতে জানা, যাতে সেই 5 জনকে বাদ দিয়ে কোম্পানি আমাকে হায়ার করে, রাইট? তো আমরা ওই ফার্স্ট ক্রাইটেরিয়াটা অবধি আমরা ফুলফিল করতে পারি না, ফলে আমাদের মনে হয় যে না না ঠিক আছে, আমি আমি অনেক জানি হবে, কিন্তু অনেক জানি দিয়ে কাজ যে হয় না তার সবচেয়ে বড়। আজকে আমি মানে ফার্স্ট ওয়ার্কশপে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এই পুরো প্যারাগ্রাফটা যে শুদ্ধ করে সব কটা ভুল ধরে দিতে পারবে তার জন্য ফ্রি। আমার আজকে চ্যালেঞ্জ হচ্ছে মানে মানে এখানে এই এগুলো রইলো, এই চাকরির খোঁজগুলো রইলো, যদি কেউ চাও অ্যাপ্লাই করে চাকরি করো, আমি খুশি হব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গান না শিখে কিশোর কুমার একটাই হয়, স্কুলে না গিয়ে রবীন্দ্রনাথও একটাই হয়। আশা করি আমরা কেউ রবীন্দ্রনাথ বা কিশোর কুমার নই। এনিওয়ে, আমাদের এই কন্টেন্ট রাইটিং কোর্সে 5টা হবে। 1 নম্বর হচ্ছে একাডেমিক কন্টেন্ট রাইটিং, মানে যেটা সায়নী ম্যাডাম শেখাবেন। সায়নী ম্যাডাম এই মুহূর্তে একটু অসুস্থ, উনি মানে হসপিটালাইজড। আশা করছি 14 তারিখের মধ্যে ম্যাডাম সুস্থ হয়ে যাবেন। একাডেমিক কন্টেন্ট রাইটিং, নন একাডেমিক কন্টেন্ট রাইটিং এগুলো সায়নী ম্যাডাম পড়াবেন। আমি পড়াবো হচ্ছে নিউজ কন্টেন্ট রাইটিং, যার রেজাল্ট হচ্ছে এই যে সাংবাদিক নিয়োগ চলছে, যে পোস্টারটা আমি গ্রুপে ওপেন শেয়ার করে দিলাম। এবং পড়াবো হচ্ছে বাংলা ব্লগিং, মানে অ্যাকচুয়ালি ইংলিশ বাংলা মানে দুটোর জন্যই সেম নিয়োগ, ব্লগিং। আর রয়েছে এসইও কন্টেন্ট রাইটিং, মানে আমি এটা লেখা তো লিখে দিলাম। আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভাষায় একটা খুব মজার মানে কি বলবো, একটা কথা একটা মানে চালু রয়েছে, সেটা হচ্ছে যে একটা ডেড বডিকে লুকিয়ে রাখার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে গুগলের সেকেন্ড পেজ, কারণ গুগলের সেকেন্ড পেজে কেউ যেতে চায় না। তাহলে ধরা যাক নরেন্দ্র মোদী নিয়ে একটা লেখা আমিও লিখলাম, মিলি হালদারও লিখলো, অনন্যা সেনগুপ্তও লিখলো, প্রদীপও লিখলো, শিল্পাও লিখলো, সবাই লিখলো। তাহলে সবারটা কি গুগলের পেজ ওয়ানে আসবে? ডেফিনেটলি না। তাহলে কারটা আসবে এবং কি করে আনতে হবে সেইটা শেখানো হয় হচ্ছে এসইও কন্টেন্ট রাইটিং। তো এইবারে 1 মিনিট, তো এইবারে কেন আমরা এসইওটা শেখাই তার কারণটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে কন্টেন্ট রাইটিং এ প্রচুর চাকরি আছে, সবচেয়ে বেশি চাকরি এই মুহূর্তে কন্টেন্ট রাইটিং এ। সেটা আমি মানে বোধহয় আমাদের একটা ফেসবুক পোস্টে আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়েছিলাম যে এই মুহূর্তে কলকাতায় কত চাকরি আছে, এবং আগামী 10 বছরে এই কলকাতার এই মার্কেটটা কোথায় যেতে চলেছে। 2 নম্বর যে বিষয়টা, যে আমি ধরে নিলাম আমি চাকরি পেলাম না, মানে এরকম হয় না যে সিরিয়াসলি মন দিয়ে যে ক্লাস করে এবং সব করা প্রজেক্ট করে ইন্টার্নশিপ করে সে চাকরি পায় না, হতে পারে না, আজ অব্দি হয়নি। তা আমি ধরে নিচ্ছি আমি চাকরি পেলাম না, তার জন্য ফ্রিল্যান্সিং আছে। ধরে নিলাম আমি ফ্রিল্যান্সিং করতে গিয়ে ক্লায়েন্টও পেলাম না, তার জন্য আছে হচ্ছে ব্লগিং। এবার সেই ব্লগিং থেকে কি করে উপার্জন করতে হয় সেটা আমি আমাদের 1 নম্বর ওয়ার্কশপে মানে খুব অল্প করে দেখিয়েছি। বিশদে আমি তো ক্লাসে যখন মানে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা তখন বলবো। এই ব্লগিং এর ক্ষেত্রে কিন্তু এসইওটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আমি চাকরি পেলাম না, ক্লায়েন্ট পেলাম না, আরে ভাই আমাদের ব্লগ অ্যাকাউন্টটা তো রয়েছে, আমি তো সেখানে লিখে উপার্জন করতে পারি। সেই উপার্জনটা করার ক্ষেত্রে কিন্তু ব্লগিংটা মারাত্মক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইবারে প্রশ্ন হচ্ছে আজকে, এবার আমি ঢুকছি যে আজকে যেটা মেন টপিক সেটা নিয়ে আলোচনা। যে আমি তো লিখবো, ব্লগ তো লিখবো, কিন্তু কি নিয়ে লিখবো, এটা হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন। কি করে আমরা একটা মানে ব্লগের টপিক নির্বাচন করব, মানে সেটা যদি আমি বলতে শুরু করি মানে হয়তো আজকে সারা রাতটা হয়তো কেটে যাবে। আমি খুব ছোট বেসিক এবং সিম্পল জায়গা থেকে শুরু করছি।
আগে বলি এই ব্লগিং ব্যাপারটা কি এবং কেন আজকের দিনে এটা একটা খুব জনপ্রিয় এবং ইম্পর্টেন্ট একটা প্রফেশন হয়ে উঠছে। এখানে এমন কেউ আছে যে পাড়ায় হোক, স্কুলে হোক, বন্ধু বান্ধবের সঙ্গে হোক, ভাই বোনদের সঙ্গে হোক আড্ডা মারেনি? আড্ডা মারেনি এখানে কি এমন একজনের মানে কেউ আছে? আমার ধারণা একজনকেও খুঁজে পাওয়া যাবে না, ডেফিনেটলি খুঁজে পাওয়া যাবে না। আড্ডাটা তো মানে বাঙালির রক্তে আছে, সেটা সে পুরুষ হোক বা মহিলা, স্টুডেন্ট হোক বা প্রফেশনাল, আমরা প্রত্যেকে আড্ডা মারি। ঠিক যে কথাটা আমি নিউজ কন্টেন্ট রাইটিং এর মানে প্রত্যেকটা ক্লাস শুরুর আগে আমি বলি যে নিউজ মানে সাংবাদিকতা আমরা কেউ না কেউ প্রত্যেকে করেছি। কথাটা শুনতে খুব উইয়ার্ড লাগছে তো, যে আমরা যে মানে মনে মনে তোমরা ভাবতে পারো যে আমি আবার কবে সাংবাদিকতা করলাম। সাংবাদিকতা মানে কি? সাংবাদিকতা মানে হচ্ছে একটা ঘটনা ঘটেছে, সেটাকেই একটু সাজিয়ে গুছিয়ে রসিয়ে কুষে আর একজনের কাছে বলা, এটাই তো খুবই তো মানে নিউজের কাজ। এবার তার মধ্যে হাজার রকম নিয়ম আছে, ডিরেকশন আছে, ফর্মুলা আছে, মানে সেগুলো তো আমরা শিখবো, কিন্তু বেসিক ব্যাপার তো তো এইটা। তাহলে ব্লগিং এর সঙ্গে সাংবাদিকতার ডিফারেন্সটা কি? ব্লগিং এর সঙ্গে সাংবাদিকতার ডিফারেন্স হলো ব্লগিং এক নিউজ তো সবসময় কারেন্ট ইস্যু নিয়ে হতে হয়। ব্লগিংটা হচ্ছে তুমি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারো, সেটা কি বলবো, এন্টারটেনমেন্ট ইস্যু হতে পারে, কোনো ঘটনা হতে পারে, কোনো কনস্পিরেসি থিওরি হতে পারে, কোনো পলিটিক্যাল মানে ইস্যু হতে পারে, এরকম আছে। তো তাহলে কারা, ফার্স্টে বলি, কারা কন্টেন্ট রাইটিং এর এই ব্লগিং অংশটার কোর্স করবে না? আগে আমি সবসময় নাটা দিয়ে শুরু করি। যার মধ্যে পড়ার অভ্যাস নেই, সেটা গল্পের বই হোক, খবরের কাগজ হোক, অন্যের কোনো ব্লগ বা ওয়েবসাইট হোক, যার মধ্যে পড়ার অভ্যাস নেই, সে সে করবে না। এক লাইন লিখতে গেলে তো 10 লাইন পড়তে হয়, তো লিখতে গেলে পড়ার অভ্যাসটা রাখা ভীষণ জরুরি। তো এইবার আবার যদি যদি বলি যে ধরো তাহলে আমি আমি কি নিয়ে লিখবো, তো আমি অনেক ভেবে চিন্তে একটা ইস্যু আমি বের করেছি, সেটা মানে যেটা পোস্টারও দেখা যাচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে টাইটানিক, রাইট? টাইটানিকের নাম এখানে শোনেনি এমন কেউ আছে? মানে থেকে থাকলে হাত তুলুক। সবাই শুনেছে তো? আচ্ছা, একটাও হাত ওঠেনি, মানে আমি ধরে নিতে পারি সবাই শুনেছে। এইবারে আমি এবার একটু ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করবো সেশনটাকে। কে কে মনে করে যে টাইটানিক ডুবে গেছিল? একটু তারা মানে হ্যান্ড রেজ করুক। যারা মনে করো যে টাইটানিক ডুবেছিল তারা হ্যান্ড রেজ করুক। মিন্টু মন্ডল হ্যান্ড রেজ করেছে। আর কেউ মনে করে না টাইটানিক ডুবেছিল? রেশমা হোসেন হ্যান্ড রেজ করেছে, সঞ্জু হ্যান্ড রেজ করেছে। 3 জন মাত্র মনে করে যে টাইটানিক ডুবে গেছিল। খুব খুব ভালো কথা। আচ্ছা, 4 জন, 5 জন হলো। আচ্ছা, 39 জন রয়েছি, তার মধ্যে মাত্র 6 জন মনে করে যে টাইটানিক ডুবে গেছিল। 7 জন হলো। আমি সময় দিচ্ছি, একটু তাড়াতাড়ি আমরা একটু মানে রিঅ্যাক্ট করি যে কে কে মনে করে যে টাইটানিক ডুবেছিল। 9 হলো। 39 জনের মধ্যে 9 জন মনে করে যে টাইটানিক ডুবেছিল। ওকে, করে টাইটানিক ডুবেছিল। কে কে মনে করে সবার পড়া হয়ে গেছে?
মিঠুন অঞ্জনা, হ্যাঁ হ্যান্ড রেজ করেছো। হয়ে গেছে দাদা। ওকে, তাহলে বোঝা গেল যে আমি কিন্তু পুরো লেখাটার মধ্যে কোথাও কোথাও কিন্তু আমি একথা বলিনি যে যে না সত্যি টাইটানিক ডোবেনি। এই ধরনের লেখাগুলোকে বলে হচ্ছে কনস্পিরেসি থিওরির লেখা। এবার কেন আমি এই টপিকটা বাছলাম, এই ব্যাপারটা বলি। আচ্ছা, সবার পড়া হয়ে গেছে তো? মানে বাকি নেই তো? বাকি নেই তো কেউ? আমার কি শোনা যাচ্ছে না? অল্প একটু বাকি আছে। আমারও অল্প একটু বাকি আছে, আপনি বলুন, আমি পড়ে আচ্ছা নিচ্ছি ততক্ষণ। ঠিক আছে, আমি আমি তাহলে আমি তো অ্যাকচুয়ালি 11টা 7 অব্দি সময় দিয়েছিলাম, আমি আর 2 মিনিট ওয়েট করছি। না ঠিক আছে, আমি লেট করে পড়া শুরু করেছিলাম বলে তাই। ঠিক আছে, আপনি বলুন, না অসুবিধা হবে না। অর্থাৎ এই ধরনের লেখাগুলোকে বলা হচ্ছে কনস্পিরেসি থিওরি লেখা। কেন আমি এই টপিকটা বাছলাম? কারণ নম্বর 1। আচ্ছা বলছি, এই ধরনের লেখাগুলিকে কি বললেন? একটা ওটা শুনতে পেলাম না ঠিক। কনস্পিরেসি থিওরির লেখা। এর আরো কতগুলো উদাহরণ দিই। যেমন অনেকেই মনে করেন, আচ্ছা স্যার একবার বলবেন আবার, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, থিওরি মানে তত্ত্ব। কনস্পিরেসি থিওরির লেখা কি হয় মানুষের, আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, কেউ চমকাবে না, কেউ সেটা নিয়ে কোনো দ্বিতীয় কথা বলবে না। কিন্তু আমি যদি বলি যে সূর্য পশ্চিম দিকে ওঠে এবং তার সপক্ষে 5টা যুক্তি দিই, লোকে সেটা মানতে পারে না মানতে পারে, কিন্তু সে কিন্তু একটু নড়ে চড়ে বসবে, সে কিন্তু একটু গুরুত্ব দেবে। অর্থাৎ আমি যদি এটা লিখি, সে ক্লিক করে লেখাটা সে পড়বে। এবং আমি রিসার্চ করে যে যে পয়েন্টগুলো আমি বের করে এনেছি, সেগুলো কিন্তু খুব একটা উড়িয়ে দেওয়ার মতো না। তুমি সহমত হতে পারো, বিরুদ্ধ মত হতে পারো, খুব একটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো বক্তব্য নয়। সেই কারণে ব্লগিং এ কনস্পিরেসি থিওরি নিয়ে লেখা খুব জনপ্রিয়। কিরকম কয়েকটা উদাহরণ দিই। যেমন অনেকেই মনে করেন যে আমেরিকা নাকি চাঁদে পা রাখেনি, তার কিছু মানে তার পক্ষে কিছু যুক্তি আছে। তো সেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, লোকে গোগ্রাসে মানে সেগুলোকে পড়েছে। আর একটা উদাহরণ দিই, এখানে অনেকেই তোমরা এরিক ফন দানিকেনের নাম শুনেছো। দানিকেন মনে করতেন যে যে দেবতা আসলে গ্রহান্তরের মানুষ, এবং এই যে মানব সভ্যতা, মানুষ পৃথিবীর জীবই নয়, তাদের বাইরে থেকে এনে প্লট করা হয়েছে, যে কারণে সব পশু পাখি তারা কাঁচা খাবার খায়, মানুষ একমাত্র যে রান্না করে খায়, এরকম মানে ব্লা 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 অনেক থিওরি আছে। এবং এই যে মানব সভ্যতার উন্নতি হয়েছে, মানব সভ্যতার যে উন্নতি হয়েছে, দেবতারা অর্থাৎ গ্রহান্তরের জীবরা নির্দিষ্ট সময় অন্তর এসে এসে কিছু যন্ত্র বিজ্ঞানের তত্ত্ব মানুষের হাতে তুলে দিয়েছে, যার ফলে মানুষ এতটা এগিয়েছে। এগুলো আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু এরিক ফন দানিকেন যা লিখে গেছেন সেটা কিন্তু বিশ্বের ইতিহাসে বেস্ট সেলিং বইগুলোর মধ্যে একটা। মানুষ এগুলো পড়তে ভালোবাসে। যেমন মানুষ খুব মানে অন্তত বাঙালি পাঠক পলিটিক্সের খবর পড়তে সবচেয়ে বেশি ভালোবাসে। নামটা আর একবার বলুন, কোন নামটা?
এরিক ফন দানিকেন। তো তো আমার 1 নম্বর বক্তব্য হচ্ছে এই টপিকটাকে বাছার যে টাইটানিকের নামটা আমরা সবাই শুনেছি। তাহলে আমি যদি হঠাৎ করে টাইটানিকের জায়গায় একটা অ্যাপোলোর নাম বলতাম বা একটা অন্য নাম বলতাম, লোকে কিন্তু এতটা আগ্রহ পেত না, উৎসাহী হতো না এই লেখাটা পড়তে। তো লিখবো আমি তাকে নিয়েই যার নাম আছে। 1, 2 কি, যে যে যত বেশি বিখ্যাত তার সঙ্গে যা ঘটেছে আমি যদি তথ্য প্রমাণ করে তার উল্টোটা প্রমাণ করি বা না করি, একটু উস্কে দিয়ে লিখতে পারি, তাহলে কিন্তু সেই লেখার ভিউ ভালো হয়। মানে আমি যখন আমার ব্লগের অ্যানালিটিক্স আমি দেখি, আমার এই আমি আমি যেটা লিঙ্কটা দিয়েছি ওটা আমার নিজের ব্লগ, তো আমি কিন্তু দেখেছি এই লেখাটা আমার মানে সেরা 3টে ভিউ পাওয়া লেখার মধ্যে একটা। তো সেই কারণে আমি এটা শেয়ার করলাম। 3 নম্বর হচ্ছে এই লেখাটাকে মানে এই টপিকটাকে নির্বাচন করার, সেটা হচ্ছে টাইম। এই লেখাটা আমি যখন প্রথমবার লিখি, এটা যেটা তোমরা দেখছো এটা আমার সেকেন্ড ব্লগ, এর আগে আমি একটা মানে ব্লগ মেনটেন করতাম, সেটা আমি লিখেছিলাম ওই 14ই মার্চ। 1 মিনিট, 14ই মার্চই তো, একটু দেখে নি, সরি 14ই এপ্রিল। 14ই এপ্রিল। কেন 14ই এপ্রিল? কারণ ওই দিনে টাইটানিক ডুবেছিল। ফলে কি হয়, ওই ওই দিনের হিসাবে টাইটানিকের ডুবে যাওয়াটা, যতজন মানুষের মৃত্যু হয়েছিল, তারপরে সেটা নিয়ে একটা কালজয়ী সিনেমা তৈরি হয়েছে, ওই দিনটায় কিন্তু এর চেয়ে আইডিয়াল টপিক হতে পারতো না। যা থেকেই আর একটা প্রশ্ন চলে আসে, শুধু কিভাবে টপিক নির্বাচন করব তাই নয়, কেন এই টপিকটা নির্বাচন করব সেটা হচ্ছে ক্যালেন্ডার। আমি একটা ছোট্ট জিনিস একটু শেয়ার করি। আমি যখন লিখি তখন আমি ভীষণভাবে ক্যালেন্ডার মেনটেন করি। যেমন এইটা হচ্ছে জুলাই মাসের ক্যারেক্টার, জুলাই মাসের ক্যালেন্ডার। দেখো এখানে 1 তারিখ মঙ্গলবার বিমান বসুর জন্মদিন, বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এইভাবে কি 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 গুরুত্বপূর্ণ ঘটনা বা জন্মদিন ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো লেখা আছে। তো আমি যখন 10ই ধরা যাক আমি এই 10 তারিখে আমি যে ব্লগটা লিখবো, আমি লিখবো সুনীল গাভাস্কারকে নিয়ে, বা মতি নন্দীর চেয়েও লোকে সুনীল গাভাস্কারকে বেশি চেনে। তো এইবার শুধু কিভাবে টপিক নির্বাচন করব সেইটা নয়, কেন কোন দিনে কোন লেখাটা লিখবো এই প্রশ্নটাও কিন্তু উঠে যায়। তার জন্য কি করতে হয়, একটা ক্যালেন্ডার বানাতে হয়। সেই ক্যালেন্ডার বানানোটা আমরা ক্লাসে শিখবো, যে কোনটা নেব কোনটা নেব না, সেটা একটা লিখবো, মানে সেটাও আমরা শেখাবো। এবার টপিক তো নির্বাচন করে নিলাম, যে আজকে আমি টাইটানিক নিয়ে লিখবো। তাহলে টাইটানিক নিয়ে আমি কি লিখবো? টাইটানিকের মানে এত কিছু ঘটনা আছে। আমাদের সুনীল গাভাস্কারকে নিয়ে আমি বলছিলাম যে সুনীল গাভাস্কারের তো জীবনে এত রকম কীর্তি আছে, এত রকম ঘটনা আছে, তার অ্যাচিভমেন্ট আছে। সব সময় যেটা 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 করতে হয়, যেটা করলে ভিউ বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে জানা নাম। সুনীল গাভাস্কার যথেষ্ট বিখ্যাত নাম, জানা নাম সম্পর্কে অজানা তথ্য নিয়ে লিখতে হয়। আমরা সবাই জানি যে সুনীল গাভাস্কার আমাদের প্রথম 10,000 রান করেছিলেন। আমরা কতজন জানি যে সুনীল গাভাস্কার মুম্বাইয়ের রাস্তায় একা হাতে একটা দাঙ্গা আটকে দিয়েছিলেন? এটা জানে কেউ? না দাদা। এটা সুনীল গাভাস্কারের যে
জীবনীটা সেটার মধ্যে আছে যে একদিক থেকে যখন দাঙ্গা হচ্ছে, আচ্ছা আমি এই ওয়ার্ডটা এখানে ইউজ করতে পারবো না, তার কারণটা হচ্ছে এই ভিডিওটা বোধহয় ইউটিউবেও যাবে, মানে সেন্সার হয়ে যাবে, ঠিক আছে আমি তাহলে এই টপিকটা আমি বাদ দিচ্ছি। কিন্তু ছোট্ট করে বলে রাখি, একটা যখন এরকম সংঘর্ষ হচ্ছে, গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে, এক ধর্মের মানুষকে আর এক ধর্মের মানুষ মারছে, তো মানে উন্মত্ত হয়ে মানে কয়েকজনকে মারার জন্য একটা বড় দল ছুটে আসছিল, সুনীল গাভাস্কারের গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল, গাভাস্কার দৃশ্যটা দেখে গাড়ির থেকে লাফ দিয়ে নেমে ওদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, এদের মারতে হলে আমাকে আগে মারো, তারপর যাবে। এবার সুনীল গাভাস্কার তো মানে কি বলবো, দেশে মানে সচিন টেন্ডুলকারের মতো জনপ্রিয়, বা হয়তো শাহরুখ খানের মতো জনপ্রিয় আমি যদি বলতে চাই, তো সুনীল গাভাস্কারকে দেখেই অমান্য করে এদের মারতে পারেনি। তাহলে সুনীল গাভাস্কার নামটা আমার জানা, কিন্তু সুনীল গাভাস্কার, এবার আমি যেই হেডিংটা করব যে উন্মত্ত দাঙ্গাবাজদের মধ্যে লাফিয়ে পড়ে 4 জনের প্রাণ বাঁচিয়েছিলেন গাভাস্কার, এই যারা যারা না বলছো না তারা কিন্তু একবার ক্লিক করে হলেও দেখবে যে দেখি তো এটা কি গল্প। কিন্তু আমি যদি লিখতে যাই যে সুনীল গাভাস্কার একজন বিখ্যাত ক্রিকেটার, তিনি 10,000 রান করেছিলেন, হেলমেট ছাড়া এত ভালো খেলেছিলেন, সব জানা গল্প, কেউ পড়বে না। আমি পরের উদাহরণটায় আসবো, তার আগে অনেকে আমি দেখতে পাচ্ছি যে টুকটুক করে হ্যান্ড রেস করছে, আমি তাদের প্রশ্নগুলো একটু নিয়ে নিই। পলাশী বলো। বলছি এরকম ভাবে এই জানা গল্প আমরা সবাই জানি, কিন্তু যখন আমি অজানা কোনো কিছু নিয়ে লিখতে যাব তাহলে আমাকে পড়তে হবে, তো সেগুলো আমি কোথা থেকে পাবো? সেগুলো আমি তো আর বই কিনে কিনে পড়বো না প্রত্যেকটা টপিকের জন্য আলাদা করে, তো আমি অনলাইনেই সার্চ করব কোনো না কোনো ভাবে কোনো প্ল্যাটফর্ম থেকে, তো যে আমি যেখান থেকে খুঁজে নিয়ে পড়বো সেগুলো তো অনলাইন প্ল্যাটফর্মে আছে, মানে লোকে অলরেডি পড়ে নিয়েছে, তো মানে নতুন কিছু জিনিস আমি কোথা থেকে আনবো? প্রথম কথা বলি, বই পড়ার কোনো বিকল্প নেই এবং হবেও না কোনোদিন। তুমি বই কিনে কিনে পড়বে না, সত্যি কথা। আমাদের মধ্যে কেউ হয়তো কোটিপতি নেই যে এত বই কিনে পড়তে পারে, কিন্তু পিডিএফ বলে তো একটা ব্যাপার আছে, যে কোনো বইয়ের পিডিএফ পাওয়া যায়। সমস্যা হয়, হ্যাঁ পিডিএফ ওইভাবে ফোনে পড়তে খুবই সমস্যা হয়। আমার নিজেরও সমস্যা হয়, আমি যে কারণে বই কিনে পড়ি। এটার কোনো সমাধান নেই, মানে হয় তোমাকে মোবাইলে পড়তে হবে, নাহলে তোমাকে ল্যাপটপে খুলে পড়তে হবে। আমি যেমন যে বই মানে নিতান্ত হাতে পাই না, সেটা আমি ল্যাপটপে খুলে পড়ি। কিন্তু এর বাইরেও বহু ওয়েবসাইট আছে, অনেক লেস নন ওয়েবসাইট আছে যার নাম লোকে জানে না, সেখান থেকে প্রচুর ইনফরমেশন। হ্যাঁ, সেইগুলোই জানতে চাইছি যে এমন কিছু কি আছে যেখান থেকে আমরা ওই জিনিসগুলোকে কালেক্ট করতে পারবো, যেগুলো হয়তো লোকে সেইভাবে ছুঁয়ে দেখে না। সেটা তো আছেই, কিন্তু তোমাকে এটাও খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সেকেন্ডারি হেল্প। প্রাইমারি হেল্প হচ্ছে বই। বই পড়ার কোনো বিকল্প নেই এবং হতে পারে না। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, যেটা আপনি বললেন যে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, যেটা বললেন যে একজন বিখ্যাত মানুষের, যেমন সুনীল গাভাস্কারের কথা আপনি বললেন, সুনীল গাভাস্কারের আমরা ক্রিকেট প্রতিভার কথা প্রত্যেকেই জানি, ইচ অ্যান্ড এভরিবডি, এবং যে একা হাতে দাঙ্গা আটকেছিলেন এটা জানি না। সেরকমই ধরুন, আমি ক্রিকেট নিয়েই বলছি একটু, ধরুন আমি যদি ডোমেস্টিক ক্রিকেট বা ফার্স্ট ক্লাস ক্রিকেট, ইন্টারন্যাশনাল না, আন্ডার 19-এর একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার, তার সম্বন্ধে একটা ওই যেটা কনস্পিরেসি রিলেটেড আর্টিকেল, ওই জিনিসটাকে নিয়ে লিখলাম। বা রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি খেলেছে, মানে খুব প্রমিসিং প্লেয়ার ছিল, যেমন ছিল হচ্ছে অমল মজুমদার, বা প্রচুর এরকম প্রমিসিং প্লেয়ার, তারা ইন্ডিয়া ক্যাপ পড়তে পারেনি, সম্বরণ ব্যানার্জি, উৎপল চ্যাটার্জি, এদেরকে কোনো দিক নিয়ে, বা বিভিন্ন ধরনের ধরুন কোনো লোকেশন যদি হয় ট্রাভেলগ রিলেটেড, যেই ডেস্টিনেশনের নাম খুব একটা লোক জানে না, যেমন জম্মু থেকে শ্রীনগর যেতে
যেটা আমরা যখন গেছিলাম আমরা ওখানে স্টে করতে হয়েছিল, মানে রাস্তা বন্ধ ছিল বলে, পাতনি টপ বলে। সেই জায়গাটার নাম এখনো অনেক লোক জানে না, সিকিমের কোনো একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রাম। এরকম জিনিস নিয়ে কি মানে কাজ করা যেতে পারে? মানে বিভিন্ন দিক নিয়ে আমি বলছি, যদি একটু বিবৃত আকারে বলেন আর কি। প্রথম কথা হচ্ছে আমি এক এক করে আসি। অমল মজুমদারের নাম, অমল মজুমদার একসময় গুচ্ছ গুচ্ছ রান করেছেন। চলো একটা স্যাম্পল নিয়ে দেখা যাক, এখানে কে কে অমল মজুমদারের নাম শুনেছে, তারা একটু হ্যান্ড রেজ করুক। আমি শুনেছি, আমি হ্যান্ড রেজ করলাম। সঞ্জু হ্যান্ড রেজ করেছে আমার সাথে। আর কেউ শুনেছে অমল মজুমদারের নাম? অরিজিৎ, এইটা একটা রিয়েলিটি চেক, যে আমি যাকে বড় নাম বলে ভাবছি সত্যি কে সে বড় নাম। এই মুহূর্তে এই ওয়ার্কশপটা আমি দেখতে পাচ্ছি 41 জন রয়েছে, আমি এবং তুমি বাদে মাত্র একজন হাত তুললো। তার মানে কি সত্যি অমল মজুমদার এত বড় নাম? এইটা সবার আগে বুঝতে হবে, এইটা সবার আগে বুঝতে হবে যে অমল মজুমদার মানে আমি জানি বলেই লোকে জানে কি, এইটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। এই রিয়েলিটি চেকটাই একজন ভালো ব্লগারের গুণ। আমি ফিল করতে পেরেছি যে অমল মজুমদারের নাম সবাই জানে না। নিঃসন্দেহে সে মানে গুচ্ছ গুচ্ছ জুড়ি জুড়ি রান করেছে, এবং একটা সময় ওনাকে বেস্ট অফ 5-এও ধরা হতো, যখন সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ তাদের সাথেই সম উচ্চতায় দেখা হতো। হ্যাঁ, কিন্তু অত বড় নাম নয়। দেখো মানে তুমি দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিলাম। তো এইটা বুঝতে হবে, এবং এই বোধটা একদিনে আসবে না, ডেফিনেটলি একদিনে আসবে না। এটা আস্তে 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 লিখতে লিখতে, লেখার রেজাল্ট দেখতে দেখতে একটা সময় বুঝতে পারবে। আমি আর একটা উদাহরণ দিই। ধরো বিভূতিভূষণের জন্মদিন, আমার খুব প্রিয় লোক বিভূতিভূষণের নাম এখানে ডেফিনেটলি আমরা সবাই শুনেছি, মানে এটা নিয়ে ভোটিং করানোরও কোনো মানে হয় না। ধরো বিভূতিভূষণের জন্মদিন, কি লিখবে? আমাকে তোমরা সাজেস্ট করো, বিভূতিভূষণের জন্মদিনে আমি কি নিয়ে লিখবো? সবাই সাজেস্ট করো, আমি সবাইকে প্রশ্ন করছি, যা যা সাজেস্ট করতে চাও হ্যান্ড রেজ করো, আমি প্রত্যেককে জিজ্ঞাসা করবো। ওনার জন্মদিনে এমন কোন ঘটনা ঘটেছিল সেটা নিয়ে লেখা যেতে পারে। কি ঘটনা? বিভূতিভূষণের ছোটবেলা কেমন কেটেছিল? তন্ময় কিছু বলতে চাই বোধহয়। হ্যাঁ, বিভূতিভূষণ কখনো আফ্রিকা যাননি, কিন্তু তাও চাঁদের পাহাড়ে মানে উনি যে বর্ণনাগুলো করেছিলেন সেটা মানে খুবই কি বলে, খুবই রিয়ালিটির সাথে খুবই ম্যাচ করে সেই সময় দাঁড়িয়ে। বেশ, নিলাম, আমি এটা নিলাম যে একটা লোক এটা কি করে করতে পারলো, চাঁদের পাহাড় দেখে নিলাম। বেশ, হ্যালো, হ্যাঁ সঞ্জু বলো। হ্যাঁ, আমি যদি আমাকে যদি বলা হয়, আমি বলবো বিভূতিভূষণে অতিলৌকিক যে ঘটনাগুলো যা তার লেখার মধ্যে বারবার প্রকাশিত হয়েছে, আমি সেটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বেশ, নিলাম, দুটো সাজেশন পেলাম। আর কেউ কোনো সাজেশন দেবে? আচ্ছা, আর কেউ কোনো সাজেশন দেবে? এইবারে 3 নম্বর সাজেশনটা আমি দিচ্ছি। এখানে এমন কেউ আছে যে তারানাথ তান্ত্রিক শোনেনি ইউটিউবে? সবাই শুনেছে মোটামুটি। আচ্ছা, এইবারে আমি যদি বলি যে তারানাথ তান্ত্রিক কোনো কাল্পনিক চরিত্র নন, তারানাথ তান্ত্রিক বিভূতিভূষণের শ্বশুর মশাইয়ের বন্ধু,
তাহলে সেইটা জানতে বেশি ইন্টারেস্ট হবে নাকি আফ্রিকার বর্ণনা উনি কি করে লিখেছেন সেইটা জানতে বেশি ইন্টারেস্ট হবে? তারানাথ তান্ত্রিক যে শ্বশুর মশাইয়ের বন্ধু সেটা জানতে বেশি ইন্টারেস্ট হবে। রাইট। এবং কেন আমি তারানাথ তান্ত্রিক নিয়েই লিখবো? কারণ তারানাথ তান্ত্রিকের ডিজিটাল প্রেজেন্সটা বেশি। লোকে তারানাথ তান্ত্রিক লিখে সার্চ করে, ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে, ইনস্টায় সার্চ করে, ফলে কি হয়েছে ওই একটা মোস্ট সার্চড বিষয় নিয়ে আমি যখন লিখবো তখন আমার লেখাটা অটোমেটিক্যালি ওই সার্চ পুলের মধ্যে ঢুকে যাবে। বা আমি যদি বলি যে কেন মটলেনেই বিভূতিভূষণের বাড়ি, অন্য কোথাও নয়, কে এই মঠ সাহেব কে যার নামে এই মটলেনটা ইয়ে হয়েছিল, চালু হয়েছিল? কেন তারানাথ তান্ত্রিক তার পাসিং সই খেতেন? এগুলো নিয়ে আমার একটা ব্লগ আছে, দেখো। আমি একটু কি বললাম, চেনা নাম, বিভূতিভূষণের জন্মদিন, তো বিভূতিভূষণ নিয়ে লিখবো, যথেষ্ট চেনা নাম। তাহলে বিভূতিভূষণের সব থেকে চেনা নামটা কি? মানে ডিজিটালি আমি একবারও মানে বলছি, মানে আমার কাছে মানে পথের পাঁচালী বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস, আমার ভীষণ প্রিয় উপন্যাস পথের পাঁচালী। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে সত্যজিৎ রায়ের পরে কিন্তু পথের পাঁচালী নিয়ে গুগলের দুনিয়ায় কোনো কাজ হয়নি। আজকে এই যে আমরা একটা কথা মানে খুব শুনি যে ইফ দ্য কন্টেন্ট ডিজিটাল ফ্রেন্ডলি, আমি হয়তো নীল বিদ্রোহের বা চুয়ার বিদ্রোহের ইতিহাস নিয়ে একটা প্রচন্ড জ্ঞানগর্ব লেখা লিখতে পারি, লোকে কি সেটা পড়তে চায়? বা সেটা কি সর্বজন স্বীকৃত সত্য? নয়তো। সর্বজন স্বীকৃত যে কন্টেন্ট, সেই কন্টেন্টকে ফলো করতে হবে। তারানাথ তান্ত্রিক সর্বজন স্বীকৃত কন্টেন্ট, এ সপ্তাহে গপ্প বিরাট ঠিক করে, তো ও সপ্তাহে সানডে সাসপেন্স করে। অর্থাৎ ডিজিটাল দুনিয়ায় তারানাথ তান্ত্রিক কিন্তু অপু বা দুর্গা বা সর্বজয়ের চেয়ে অনেক বড় সেলিব্রিটি। সেই কারণে আমি এইটা বাঁচবো, তারানাথ তান্ত্রিক। আর তারানাথ তান্ত্রিক আমি যদি বাছি, সে কটা ভূতকে মেরেছে, সে কি যজ্ঞ করেছে, ভাই যে কথার কথা, আজকাল তো মানে ইউটিউব খুললেই তন্ত্র, মানে তন্ত্র সাহিত্য নিয়ে একদম মানে রমরমা পড়ে যায়, হেন কেউ নেই যে তন্ত্র পড়ে না। তাহলে যখন বাঙালির তন্ত্রে এত ইন্টারেস্ট এবং বাঙালির সবচেয়ে জনপ্রিয় তান্ত্রিক হচ্ছে তারানাথ তান্ত্রিক, তার যে উপাস্য দেবী মধুসুন্দরী দেবী, আমি যদি বলি মধুসুন্দরী দেবী বলেই কেউ নেই, দুজন দেবীকে মিলিয়ে মিশিয়ে মধুসুন্দরী দেবী তৈরি করা হয়েছে, লোকের কিন্তু ওইটাই ইন্টারেস্ট যাবে। বেচবো আমি তারানাথ তান্ত্রিককেই, সামনে রাখবো বিভূতিভূষণ। মধুসুন্দরী ব্যাপারটা আরেকবার বলুন, দুজন কি একটা বললেন, ওটা একটু হয়ে গেল। এই যে তারানাথ তান্ত্রিকের যিনি ইষ্ট দেবী মধুসুন্দরী দেবী, আমরা তো সকলে শুনেছি বা পড়েছি, অ্যাকচুয়ালি হিন্দু তন্ত্রে তন্ত্র তিন ধরনের হয়, একটা হিন্দু তন্ত্র, একটা বৌদ্ধ তন্ত্র, একটা চাইনিজ তন্ত্র। আর তন্ত্র ভারতের জিনিসই নয়, চীন থেকে এসেছিল। তো ভারতীয় তন্ত্রে মধুসুন্দরী দেবী বলে কোনো দেবীই নেই, দুজন দেবীকে মিক্স করে মধুসুন্দরী দেবীকে তৈরি করা হয়েছিল। আমার এটা নিয়েও লেখা আছে, আমি মানে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিতে পারিস, মানে সেটার লিঙ্কটা, মানে সেখানেও পড়তে পারো যে একদম। এবং বিভূতিভূষণ তারানাথ তান্ত্রিক সরি মধুসুন্দরী দেবীর যে মন্ত্রটা লিখেছিলেন, সেটাও দুটো মন্ত্রকে মিশিয়ে লিখেছিলেন। লোকে কিন্তু মানে আমি তন্ময়ের, আচ্ছা এই তন্ময় মানে কি টনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টনি, আমি তোর আইডিয়াটাকে ছোট করছি না, তুই ভেবেছিস ভালো, তোরটা গুড, কিন্তু তারানাথ তান্ত্রিকের শ্বশুরের মানে বিভূতিভূষণের শ্বশুরের বন্ধুই যে তারানাথ তান্ত্রিক, এই আইডিয়াটা বেটার। কেন? এর পেছনে ক্যালকুলেশনটা হচ্ছে যে বাঙালি তন্ত্র নিয়ে পড়তে ভালোবাসে, বাঙালির কাছে ডিজিটালি তারানাথ তান্ত্রিক খুব ফেমাস ক্যারেক্টার,
দেন অপু বা দুর্গা। তো এই হচ্ছে খুব শর্টে, মানে আজকে তো মানে ও বাবা 11:30 বেজে গেছে, শেষ করতে হবে। তো এগুলো হচ্ছে ছোট ছোট কয়েকটা ট্রিক। তোমরা অনেকেই আমাকে ফোন করেছো, জিজ্ঞাসা করেছো যে কন্টেন্ট রাইটিং করতে পারবো কিনা। দেখো, মানুষের বেসিক নেচার হচ্ছে আমরা সবসময় ভাব বিনিময় করতে চাই। যখন 5 জন বসে আড্ডা মারি, একটা বন্ধু যখন বলে যে জানিস তো অমুক দিন কি হয়েছে, আমাদের প্রবৃত্তি হচ্ছে সেই ঘটনাটা শোনার পরে বলা, আরে এটার এমন কি কেস, তাহলে শোন আমার সাথে কি হয়েছিল। এটা তো মানুষের একদম বেসিক মূলগত নেচার। এবং বিলিভ মি, এটাই যদি মুখে না হয় লিখিত আকারে হয়, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। ইটস অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, ইট অল অ্যাবাউট কমন সেন্স। যার সবচেয়ে বড় উদাহরণ হলাম হচ্ছে আমি নিজে আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি 17 মাস চাকরি হয়, এক দফায় 17 মাস, এক দফায় 6 মাস আইটি চাকরি করার পরে আমি ছেড়ে দিয়ে সাংবাদিকতা, লেখালেখি ইত্যাদিতে আমি আসি, এবং টুকটাক কয়েকটা বই টই বেরিয়েছে। আর যখন আনন্দ বাজার গোষ্ঠীর মতো জায়গাতে কিছু সামান্য হলেও কাজ করতে পেরেছি, আমি মনে করি তাহলে আমি পারলে তোমরাও পারবে। কিচ্ছু হাতি ঘোড়া ব্যাপার না। ইটস অল অ্যাবাউট কমন সেন্স, অল অ্যাবাউট স্ট্র্যাটেজি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্ট রাইটিং হলো একমাত্র কোর্স যেখানে হিউজ চাকরি না পেলে ফ্রিল্যান্সিংও যদি কেউ না পায়, সেক্ষেত্রে মানে লাস্ট অপশন হিসাবে ব্লগিং এর অপশন তো খোলা আছেই। লাগে দুটো মাত্র জিনিস, একটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। 2 নম্বর হচ্ছে পড়াটা রেগুলার পড়ে যেতে হবে। মানে আমি নিজে এখনো এত মানে আমাদের দুটো বিজনেস, আমি যেমন বিদ্যাস্তুর মার্কেটিং দেখি প্লাস কন্টেন্ট রাইটিং পড়াই, তেমনি সিসিফাস ইনফোটেকেরও মার্কেটিং আমাকে দেখতে হয়। দুটো বিজনেস সামলেও এই যে এখন আমি এই ওয়ার্কশপ শেষ করব, আমি কিন্তু একদম একটা বই, মানে এই যে আমার মানে এই বইটা এই মুহূর্তে আমি পড়ছি, রজনীকান্ত। আমি কিছু না কিছু পড়ে আমি রাত্রিবেলা ঘুমাই। এই প্র্যাকটিসটুকু রাখতে পারলে, আর নিউজ পেপার পড়ার প্র্যাকটিস রাখতে পারলে। আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করছি, হ্যাঁ সেটাই, পড়ার কথাটা যেটা বলছেন, পড়াটা কি যে কোনো বিষয়ের উপরই পড়ার নলেজ থাকতে হবে নাকি যে কোনো বিষয়, স্পেসিফিক্যালি যে কোনো বিষয়? যে কোনো বিষয়। প্রতিটি কন্টেন্টের মার্কেট আছে, প্রতিটি টাইপের মার্কেট আছে। যেমন ধরো আমার মানে আগ্রহের মূল জায়গাটা হচ্ছে বাংলা আর বাঙালির ইতিহাস। হ্যাঁ, তো কারোর হয়তো গাছ ভালো লাগে, মানে গোলাপের গাছ, লেবু গাছ, লঙ্কা গাছ, মানে বাগান করা ভালো লাগে, সে বাগান করা নিয়ে লিখবে। কারো ফুটবল ভালো লাগে, সে ফুটবল নিয়ে লিখবে। কারো সিনেমা ভালো লাগে, সে সিনেমা নিয়ে লিখবে। মানে তার যেটাই ভালো লাগা, ধরুন কেউ ক্রিকেট ভালোবাসে বা সিনেমা ভালোবাসে, ট্রাভেলিং ভালোবাসে, তাহলে সেইগুলোর উপরে ভাস্ট নলেজটা তাকে পড়াশোনা করে, যেরকম ভাবে উইকিপিডিয়া হোক, পিডিএফ হোক, বই কিনে হোক। ঘুরতে ভালোবাসো অরিজিৎ? হ্যাঁ, তুমি কি ঘুরতে ভালোবাসো? আমি ঘুরতে ভালোবাসি। আচ্ছা, ঘুরতেও ভালোবাসি, ক্রিকেটও ভালোবাসি, সিনেমাও ভালোবাসি। বেশ, আমি তোমার মানে ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি নিশ্চয়ই বোলপুর শান্তিনিকেতন গেছো? হ্যাঁ গেছি। মানে বীরভূম জেলায় গেছো? হ্যাঁ গেছি। সতীর 51 পীঠের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। আচ্ছা, 51টা পীঠের মধ্যে মানে সে তো মরুতীর্থ, হিংলাজও আছে, আসামের কামাখ্যা, মানে বিদেশেও আছে, আসামের কামাখ্যাতেও তো পীঠ আছে। তো 51টা পীঠের মধ্যে 6খানা পীঠ বীরভূমে কেন? 6খানা পীঠ বীরভূমে কেন সেটা বলতে পারবো না। 6খানা পীঠ বীরভূমে কেন নোটিস করেছো কখনো? যেখানে দেশে বিদেশে ছড়িয়ে আছে, সেখানে বাংলার একটা জেলাতেই 6খানা সতীপীঠ। না, এটা নোটিস করিনি। 3টে পীঠ আছে জানি ওখানে, মানে নলহাটেশ্বরী একটা, আরেকটা হচ্ছে, আমি এই আলোচনাটা এখনই দীর্ঘায়িত করছি না। কঙ্কালীতলা একটা আছে, কঙ্কালীতলা। তারাপীঠটাকে সতীপীঠও বলে, আবার সিদ্ধপীঠও বলে, এটা নিয়ে একটু কনফিউশন আছে আর কি আমার নিজে। এগুলো আমি দিয়ে দেবো। আজকের মতো আমি এখানেই শেষ করবো। কারো কোনো প্রশ্ন? আচ্ছা,
তন্ময় হাতুড়ি, টনি বল। হ্যাঁ, বলছিলাম যে তুমি বললে যে পড়তে হবে প্রচুর, তো ফিকশন না নন ফিকশন এটা যদি নন একটু ফিকশন, বলতে। নন ফিকশন। নন ফিকশন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গল্প উপন্যাস পড়ার দিন শেষ, এখন শুধু ইনফরমেশন গ্যাদার করে যেতে হবে। আমাদের চতুর্পার্শ্বে গাদা গাদা কোটি কোটি ইনফরমেশন, আমাদের কাজ হচ্ছে শুধু সেটাকে ফিল্টার করা, টুকে দেওয়া, আচ্ছা, জাস্ট ফিল্টার করা, টুকে দেওয়া। আচ্ছা, তাহলে আশা করছি আর কারো কোনো মানে প্রশ্ন নেই, থাকলে করতে পারো। আমি কি যেন একটা শেয়ার করবো বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, ব্লগটা, হ্যাঁ আরেকটা যে ব্লগ আছে সেটা। হ্যাঁ, ওই তান্ত্রিকটা আমি করে দিচ্ছি বাই দ্যাট টাইম। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। এবং আমাদের আমি জানি না আজকে কি অ্যাটেন্ড করছে। আমার ওই প্রশ্ন যেটা আপনি বলতে গিয়ে থেমে গেলেন, যেটা 6টা, যেটা আমাকে আপনি বললেন 6টা পিঠ কেন বীরভূমেই, এটা যদি একটু বলে দেন আর কি। আমি তোমাকে লিংক দিয়ে দিচ্ছি, তুমি তুমি পড়ে নাও। ঠিক আছে। হ্যাঁ, কারণ আমাকে আর একটা মিটিং এ ঢুকতে হবে 12:30 থেকে। তো আজকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই দিলে আমরাও পড়তে পারবো। লিংকটা গ্রুপে শেয়ার করবেন। আর হচ্ছে দ্বিতীয় কথা যেটা হচ্ছে আপনি বললেন না যে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে হচ্ছে লোকে অতটা পড়ে না, যেখানে অনেক কিছু জানার আছে। তো ওই লিংক গুলো যদি একটু মানে পেতাম আর কি। হ্যাঁ, দিয়ে দেবো সেগুলো। আমি জাস্ট পড়ার জন্যই চাইছি, আর কিছু না। দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর একটা যেন কে কি চাইলো, আর একটা কে কি চাইছিল। আচ্ছা, আমি এটা দিয়ে দিই আগে, তান্ত্রিকটাকে দিয়ে দিই। এই যে তারানাথ আর সতীপীঠটা, 6টা সতীপীঠ কেন বীরভূমেই আর কি ওটা। সতীপীঠটা আমি খুঁজে নিয়ে দিয়ে দিচ্ছি। ওটা একটু খুঁজে দেবে, আমি ওটা একটু বেশি রাতে দিয়ে দিচ্ছি মিটিংটা শেষ করে। তাহলে আর কারো কোনো বক্তব্য নেই তো? আর ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো একটু, যেই ওয়েবসাইটগুলো বললেন লোক খুব একটা পড়ে না কিন্তু ভালো ভালো ইনফরমেটিভ জিনিসপত্র থাকে, সেইগুলোর লিঙ্কটা একটু যদি দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আমি এগুলো মানে হয় কালকে সকালে, না হলে কালকে দুপুরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, এগুলো কোথায় পাবো? গ্রুপে পাওয়া যাবে না কোথায় পাওয়া যাবে স্যার? এ তো গ্রুপেই তো শেয়ার করলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট। গুড নাইট স্যার। আপনাকেও শুভরাত্রি। শুভরাত্রি।